ধ্যান যদি তুমি এক কথায় বলো যে সর্বরোগের ওষুধ, প্যানাসিয়া। তোমার যা কিছু প্রবলেম, যা সমস্যা, সব কিছুর সমাধান উদ্দেশ্য বা লক্ষ্য, এই লক্ষ্যটার দিকে আমরা সঠিকভাবে যেতে পারি না। সেই জন্যেই আমরা বিভিন্ন ক্ষেত্রে ধ্যানের যে উপকারী, যদি ধ্যানের সঠিক জিনিসটা চায়, অর্থাৎ তার যদি গোলটা নির্দিষ্ট থাকে, তাহলে সে অবশ্যই অ্যাচিভ করবে ধ্যানের। ওয়েলকাম টু সাদাত এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আপনাদের সামনে আমি আরেকটি নতুন এপিসোড নিয়ে এসেছি। আজকে অনেক জিনিস আপনারা জানতে পারবেন যেগুলো এতদিন পর্যন্ত আমার মনে হয় না কোনো বাংলা ইউটিউব চ্যানেলে এই ধরনের কোনো কাজ এর আগে করা হয়েছে। বারবারই আমরা নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হই, প্রত্যেকবার ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদে। আজকে একদম অন্য একটি টপিকের ওপর আমরা কথাবার্তা বলবো। তো বিশদে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকবার বলি, যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করতে ভুলবেন না। তাহলে আমাদের আগামী দিনে আসা যে কোনো নতুন ভিডিওগুলো আপনারা সরাসরি তার খবর পেয়ে যাবেন এবং আপনারা দেখতে পাবেন ভিডিওগুলোকে। এবং সেই সঙ্গে বলি, আপনারা যারা যারা ভিডিওগুলোকে দেখছেন তারা মাঝে মধ্যে স্কিপ করে দেখছেন, এই প্রবণতাটা প্রচুর বোঝা যাচ্ছে রিসেন্টলি। এবং যে কারণে আমি দেখছি বারবার প্রত্যেকটা ভিডিওর নিচে ভিডিওতে বলে দেওয়া তথ্যগুলোকে নিয়ে আবার দ্বিতীয়বার করে প্রশ্ন করা হচ্ছে ভিডিওগুলোকে না দেখার জন্য সম্পূর্ণরূপে। আমি তাদেরকে আরেকবার রিকোয়েস্ট করব যে আপনারা যখন এই ভিডিওগুলোকে দেখবেন তখন চেষ্টা করবেন পুরোটা দেখার, কারণ ভিডিওর মধ্যেই আমরা সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করে দিই। এটা ছাড়াও যেটা বলবো, ভিডিওটাকে ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারাও যদি আপনাদের এরকম কোনো জীবনের কোনো রকম ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, অথবা আপনারা যদি আমাদের থেকে কোনো হেল্প চান, কোনো স্পিরিচুয়াল গাইডেন্স চান, সেক্ষেত্রে স্ক্রিনের নিচে যে নাম্বারটি আসছে এই নাম্বারে সরাসরি আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন। এ তো গেল রেগুলার আমরা বলি এই ধরনের কথাবার্তা, প্রত্যেক দিনই একই কথা হয়ে যায়। এইবার আমরা অনুষ্ঠানের মূল পর্বে যাই। যাই হোক, আমি আমার আজকে আমাদের যিনি গেস্ট আছেন তার কাছে আমি যাওয়ার আগে কটা কথা বলি। সেটা হচ্ছে, আমরা সবাই শুনি মেডিটেশন মেডিটেশন ধ্যান, কিন্তু অ্যাকচুয়ালি মেডিটেশন কি জিনিস, বা কিভাবে করতে হয়, বা এর কতটা গুরুত্ব আছে, এই ব্যাপারে আমার মনে হয় না এর আগে কোনো ইউটিউব চ্যানেলে কথা বলা হয়েছে এই ব্যাপারে। আজকে আমাদের অতিথি একজন স্পেশাল মানুষ। উনি প্রশাসনিক পদে কাজ করেন, ভবানী ভবন সিআইডিতে আছেন। এখন সবাই ভাববেন পুলিশ কেন? না, একটা মানুষের বিভিন্ন রকম সত্তা হতে পারে, বিভিন্ন রকম জিনিস নিয়ে তার আগ্রহ থাকতে পারে, কালচার থাকতে পারে, রিসার্চ ওয়ার্ক থাকতে পারে। ঠিক তেমনই আজকে যেরকম আপনারা ভয়াবহ কিছু ঘটনা শুনবেন ওনার এক্সপিরিয়েন্স, এবং তার সঙ্গে খুব মূল্যবান একটা জিনিস শিখবেন বা শুনবেন, বা আপনারা শুনতে চলেছেন, যেটি নিয়ে এর আগে কোনো দিন কোনো চ্যানেলে কথা হয়নি। এবং উনি এটার উপরেই স্পেশালাইজেশন করেছেন, এবং বহু বছর উনি প্রশাসনিক পদে থাকার পরেও উনি এই জিনিসটিকে ধরে রেখেছেন। আজকে উনি ওনার মূল্যবান যে জ্ঞান উনি এতদিন ধরে আহরণ করেছেন, সেটা আজকে আমাদের দর্শকদের কাছে উনি তুলে দেবেন। এবং এটার বাইরেও ওনার আরেকটা পরিচিতি হচ্ছে, উনি লেখক। উনি মেডিটেশনের উপরে অলরেডি 5টি বই লিখেছেন, তার মধ্যে একটি ইংলিশ, বাকিগুলো বাংলায়, এবং সেগুলো বিভিন্ন জায়গায় আপনারা পাবেন। আজকে ভিডিও ডেসক্রিপশনের মধ্যেও আমি সেগুলোকে দিয়ে দেবো, আপনারা কোথা থেকে এই বইগুলোকে কালেক্ট করতে পারেন। এবার চলুন আর আর দেরি না করে এবার সরাসরি আমাদের অতিথির কাছে চলে যায়। আজকে আমাদের অতিথির নাম হচ্ছেন শুভেন্দু ঘোষ। চলুন সরাসরি চলে যাই। নমস্কার স্যার। নমস্কার তন্ময়। হ্যাঁ। তোমার এই ইউটিউবের মাধ্যমে আমি তোমার যারা দর্শক মণ্ডলী আছে তাদের কাছে আসতে পেরে নিজেকে সত্যি গর্বিত। যাই হোক, আপনি এতটা মূল্যবান সময় দিয়েছেন আপনার এই কর্মব্যস্ততার মধ্যে থেকে, এটার জন্য আমার দর্শক এবং আমার এন্টার টেকনিক্যাল টিম আপনাকে খুব ধন্যবাদ জানাই। স্যার, আমি যেটা নিয়ে বলি, কারণ আমাদের চ্যানেলের নামটা আপনি তো জানেন, সাদাত এসোটেরিক ইনভেস্টিগেটরস। তো আমরা না এসোটেরিক ফিল্ডের উপরে কাজটা করি, এবং আমাকে আজকে আপনার সঙ্গে বসার একটাই কারণ এবং খুব মূল্যবান, আমি আপনার সম্পর্কে অনেক দিন ধরে অনেক জায়গা থেকে শুনছি, এবং আপনার কিছু কিছু জিনিস আমি ফলোও করেছি, সেগুলো খুব হেল্পফুল। তো আমার মনে হয়েছে কোথাও আমরা ঠিক যে ফিল্ডের মধ্যে রয়েছি, আর এই এখন যা মানুষের জীবনে যত কর্মব্যস্ততা চলছে, তার মধ্যে মেডিটেশনটা খুব মূল্যবান একটি জিনিস। কিন্তু আহ, অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকে মেডিটেশন প্র্যাকটিস করে, কিন্তু আলটিমেট যে গোল যেটা, সেটাকে তারা অ্যাচিভ করতে পারে না। কোথাও গিয়ে তারা কি, বা অনেকেই বলে, কমপ্লেন আছে যে আমি মেডিটেশনে বসি কিন্তু এক জায়গায় বসতে পারি না বেশিক্ষণ। তো বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো আপনি এটার উপরে এক্সপার্ট, আমি খুব ভালোভাবেই জানি সেটা, যে কারণে আজকে আপনার সঙ্গে মূলত বসা। এবং আপনার থেকে কিছু টিপস আজকে আমরা নেব। এবং তার আগে আমি মূলত যাই
ধ্যান মূল বিষয়বস্তুর উপরে। আপনার থেকে আমরা জেনে নিতে চাই স্যার, ধ্যান বলতে আক্ষরিক অর্থে তো ধ্যানের একটা মিনিং আছে, মেডিটেশন। এটার বাইরে মানে যে বহির্জগৎটা বা এর যে ইন্টারনাল মিনিং বা এর কার্যপ্রণালী, সেটা সম্পর্কে আমি একটু আপনার কাছে জানতে চাই প্রথম। তোমরা খুব সুন্দর প্রশ্নটা করেছো। ধ্যান যদি তুমি এক কথায় বলো যে সর্বরোগের ওষুধ, প্যানাসিয়া। তোমার যা কিছু প্রবলেম, যা সমস্যা, সব কিছুর সমাধান ধ্যান করে দেবো। আমি এতটাই জোর দিয়ে এই কথাটা বলছি যে যে ব্যক্তি ধ্যান করে, অর্থাৎ ধ্যানী ব্যক্তি, সে স্বয়ং শিব। স্বয়ং শিব। কারণ এই যে আমাদের যে ধ্যান, বা আমরা ধ্যান নিয়ে যে এত কিছু শুনি, এত কিছু আমাদের মনে ইচ্ছা আছে, কিন্তু আমরা সেটাকে অ্যাপ্লিকেশন করতে পারি না। অ্যাপ্লিকেশন না করার মূলেই রয়ে গেছে যে আমাদের যে উদ্দেশ্য বা লক্ষ্য, এই লক্ষ্যটার দিকে আমরা সঠিকভাবে যেতে পারি না। সেই জন্যেই আমরা বিভিন্ন ক্ষেত্রে ধ্যানের যে উপকারিতা, সেই উপকারিতাকে বঞ্চিত হই। প্রকৃত ব্যক্তি যদি ধ্যানের সঠিক জিনিসটা চায়, অর্থাৎ তার যদি গোলটা নির্দিষ্ট থাকে, তাহলে সে অবশ্যই অ্যাচিভ করবে ধ্যানের এই উপকারিতা। উপকারিতা দেখো, ধ্যানের যে উপকারিতা, তুমি যে কোনো ফিল্ডে তুমি ধ্যানের উপকারিতা হবে। ধরো, মনে করো তুমি অসুস্থ, তোমার ডায়াবেটিস আছে, কি করলে? ধ্যান করো। আমি এতটাই জোর দিয়ে বলছি, তুমি যদি সঠিক পদ্ধতিতে ধ্যান করো, তুমি ডায়াবেটিস থেকে মুক্ত হবে। তুমি ক্যান্সার থেকে মুক্ত হবে, ধ্যানের মাধ্যমে ক্যান্সার থেকেও মুক্ত হওয়া যায়। এইবার আমি তোমাকে বলি যে জিনিসটা, অ্যাপ্লিকেশনটা, এই যে ধ্যানের অ্যাপ্লিকেশনটা আমাদের পাঠ্যের মধ্যে, পাঠ্য বইয়ের মধ্যে এর অ্যাপ্লিকেশনটাকে নিয়ে আসতে হবে। কারণ দেখো, যখন কোনো ব্যক্তি যে কোনো সমস্যায় পড়বে বা পড়ে, তখন যদি সে চোখ বন্ধ করে একটু ধ্যানমগ্ন হয়, তার সলিউশন কিন্তু সে পাবে। তবে পদ্ধতিটা আছে, কোন পদ্ধতি কিভাবে করলে করতে হবে সেটা তো আমাকে জানতে হবে, একজন এক্সপার্টের পরামর্শ নিতে হবে। আর আজকে আমরা যে বিশেষ দিনে এই অনুষ্ঠানটা করছি, আসলে আজকে গুরুপুরব। এটা কিন্তু একটা খুব হ্যাঁ। মানে ভগবানেরই সংযোগ বলতে হবে, যে এই গুরু পূর্ণিমার দিনে কিন্তু আমরা এই ধ্যান বিষয় নিয়ে কথা বলতে, আলোচনা শুরু করেছি। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, তোমাকে যে কোনো সমস্যার সমাধান ধ্যান করে দেবে। স্যার, আপনি বারবার করে একটি কথার উপরে খুব জোর দিচ্ছেন, সেটি হচ্ছে সঠিক পদ্ধতি বা প্রসেস। স্যার, আমি তাহলে একটু, আপনি যদি একটু ডিটেলে বলেন এটা সম্পর্কে। ঠিক, তুমি একটা যে প্রশ্নটা করেছো, স্বাভাবিক এই প্রশ্নটাই আসা উচিত, যে আমি তো ধ্যান করব, কিন্তু পদ্ধতিটা কি? তো পদ্ধতি, ধ্যানের পদ্ধতি এক্সপার্ট যারা আছেন, সদ্গুরু আছেন, শ্রী শ্রী আছেন, আরো যারা রয়েছেন, তাদের সঙ্গে হয়তো সংযোগ হবে না তোমাদের। স্বাভাবিক, তারা হাই প্রোফাইল লোক, তাদের সঙ্গে সংযোগ হওয়া সম্ভব না। কিন্তু একটা জিনিস তুমি মাথায় রাখবে, এই পৃথিবীতে একটা বই আছে, একখানা বই, যে বইয়ে ১১২টা পদ্ধতি আছে, ধ্যানের ১১২টা পদ্ধতি আছে। এবং সেই বই লিখেছেন স্বয়ং মহাদেব। স্বয়ং মহাদেব ওই বইটা উনি, এই বইটা পার্বতীকে বর্ণনা করেছে। পার্বতী যখন জিজ্ঞাসা করেছেন যে, প্রভু, আমি ধ্যান করতে চাই, তো পদ্ধতি কতগুলো আছে? তখন উনি হেসে বলেছেন যে ১১২টা পদ্ধতি আছে, এর মধ্যে যে পদ্ধতি তোমার ভালো লাগবে সেই পদ্ধতিতে তুমি ধ্যান করো। তো পার্বতী কিন্তু বিশ্বাস করতে চাননি, বললেন যে ১১২ কেন, ১১৩ হতে পারে না, ১৪ হতে পারে না? শিব বললেন না, হতে পারে না। তখন বললেন তাহলে আমি খুঁজি। বলছি একদম খোঁজো। তো ৩ বছর খুঁজেছিলেন পার্বতী, ৩ বছর ১১২টা পদ্ধতি জেনে নিয়ে খুঁজেছিল যে আর কোনো পদ্ধতি আছে। কিন্তু ৩ বছর পর যখন দেখলেন যে আর কোনো পদ্ধতি নেই, তখন শিব যেখানে বসে তার সপ্তঋষিদের জ্ঞান দিচ্ছিল, তার এক ধাপ নিচে বসলেন। বসে উনি বললেন যে, আপনি ওই ১১২টি পদ্ধতি আছে, সারা পৃথিবীর ধ্যান ১১২টি পদ্ধতির মধ্যে আছে। তো এই বিষয় নিয়ে কেউ বলে না কেন? এর দুটো কারণ আমার মনে হয়। এর দুটো কারণ মনে করি। ১ নম্বর হচ্ছে যে এই যে বিজ্ঞান ভৈরব তন্ত্র, এত মহৎ একটা বই, এই বইটা সম্বন্ধে অনেকে জানেন না। আর সেকেন্ড হচ্ছে যে, যে ব্যক্তি ধ্যান করবে তার মনের দরজা খুলে যাবে। তো এখন যে বর্তমানে যা পরিস্থিতি আছে, কেউ চায় না কারোর উন্নতি। সেই জন্য ধ্যানটাকে নিয়ে এতটা আর কি vividly আলোচনা করা হয় না। এটাই হচ্ছে মেন। প্লাস আমার মনে হয় কোনো একটা জায়গা থেকে, কারণ এই ধ্যান বলুন বা মেডিটেশন যেটাই বলুন, বাংলায় আর ইংলিশে,
অ্যাকচুয়ালি স্যার আমার মনে হয় এখন মানুষ এত ফাস্ট মুভমেন্ট করছে না, আর এই রেমিডিসগুলো ফলো করতে গেলে এটা লং টাইম, একটা সময় লাগে, লং টার্ম প্রসেস। আমার মনে হয় সেখানেও খানিকটা মানুষের সময়ের অভাবও হয়ে যাচ্ছে রুটিন লাইফটাকে ব্যালেন্স করতে গিয়ে। না এখানে আমি জলদি হেল্প চাই। আমি এখানে তোমাকে বলছি যে প্রকৃত ধ্যানী ব্যক্তি সে কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ তুমি ঘুমিয়ে ঘুমিয়েও ধ্যান করতে পারো। তুমি যদি জানো ঘুমিয়ে ঘুমিয়ে ধ্যান করবে, তুমি তো ঘুমাও ৮ ঘন্টা ঘুমাও বা ৬ ঘন্টা ৪ ঘন্টা ঘুমাও। তোমার এই ঘুমটাকে ধ্যানে পরিণত করে দাও। আছে, উপায় আছে। আমাদের শাস্ত্রেই দেয়া আছে। আমার কাছেও আছে উপায়। তুমি ঘুমাবে, তুমি যখন ঘুম থেকে উঠবে তখন তুমি এনার্জাইজড হবে। তোমার যে পাওয়ার আছে, অ্যাকচুয়ালি বেসিক্যালি কি? ধ্যান হচ্ছে যে তোমার যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে বাড়ানো। সেই পাওয়ারটাকে তুমি বাড়িয়ে নিতে পারবে ঘুমিয়ে ঘুমিয়ে। অদ্ভুত বিষয়, আশ্চর্যের বিষয়। তুমি বলতেই পারো উদাহরণ দাও। উদাহরণ ছাড়া তো কেউ বিশ্বাস করে না। আমাকেও উদাহরণ দিতে হবে। অর্জুন, অর্জুন ঘুমাতেন না। অর্জুন ঘুমাতেন না। তিনি কি করতেন? তিনি যোগ নিদ্রায় যেতেন। যোগ নিদ্রা। তুমি যদি যোগ নিদ্রা প্র্যাকটিস করো তুমি বুঝতে পারবে কি কি পাওয়ার। এই যোগ নিদ্রার পাওয়ারটা কি অসাধারণ। এই যোগ নিদ্রা, তো এই বিষয়গুলো রয়েছে। অর্জুন যে ঘুমাতেন না এটা তুমি যদি শাস্ত্র ঘাটো দেখবে যে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে অর্জুন ঘুমাতেন। উর্কেশ এই জন্য ওনাকে বলা হয়। তো সেই হচ্ছে মেন বিষয় যে তুমি ধ্যানের জন্য ইচ্ছাটা বড়, সময় এমনি চলে আসবে, এমনি চলে আসবে সময়। আমি ছোট একটা তোমাকে আর একটা ছোট উদাহরণ দিচ্ছি। তুমি যাচ্ছ বাসে, তোমার হাতে ৩ মিনিট সময় আছে, ৩ মিনিটে ধ্যান করবে। কিভাবে করবে সেটা শিখতে হবে। তোমাকে গুরু তো ধরতেই হবে। গুরু ছাড়া কিন্তু কোনো মুক্তি নেই। গুরু তোমাকে দেয়। স্যার যদি আপনি যে প্রসেসগুলো বললেন, যারা একদম অ্যামেচার, যারা একদম শুরু করছে বা আজকে এই ভিডিওটা দেখার পরে উৎসাহ পাবে, পেয়ে শুরু করবে, তাদের উদ্দেশ্যে যদি কয়েকটা প্রসেস যদি একটু বলে দেন যে তারা কি করে করলে একটা জায়গায় পৌঁছাতে পারবে। আমি জানি অ্যাডভান্স স্টেজে একদিনই যাওয়া সম্ভব না, কিন্তু বিগিনাররা যাতে করতে পারে একটু যদি সেই ব্যাপারে যদি একটু কিছু বলেন। তোমাকে এর অ্যান্সার দিতে হলে দুটো জিনিস আমাকে বলতে হবে। দুটো জিনিস অবশ্যই বলতে হয়, না হলে এর অ্যান্সারটা ঠিক হবে না। ১ নম্বর হচ্ছে আমাদের যে এডুকেশন সিস্টেম, এই এডুকেশন সিস্টেমের জনক তুমি বলতে ম্যাকলে। তার আগে কিন্তু অন্যরকম ছিল, গুরুকুল ছিল। সেসব উঠিয়ে দিয়েছে। কেন? ইংরেজরা এই সিস্টেমটাকে নিয়ে এসছে। সিস্টেমটা কেন নিয়ে এসছে? আমাদের ইন্ডিয়াতে ইমপ্লিমেন্টেশন করার কাজ কি? ইমপ্লিমেন্টেশন করার একটাই কাজ, আমরা চাকর তৈরি করব। তুমি যদি ধ্যানী ব্যক্তি হও, তোমার এডুকেশন সিস্টেমে যদি ধ্যান করার পদ্ধতি বর্ণনা করা থাকে, তুমি কিন্তু তোমার যে জ্ঞানেন্দ্র সেটা কিন্তু বিকশিত হবে। কেউ তোমাকে চাকর বানাতে পারবে না। ও বলে দিল ওইটা নো, আমি দেখবো, যাচাই করবো, তারপরে যাবো। তো সেই জায়গাটায় আমাদের যে ইচ্ছার একটা ছিল, ধ্যান সম্বন্ধে কি ইচ্ছে ছিল, জানার ইচ্ছে ছিল, সেই ইচ্ছাটাকে মেরে দেওয়া হয়েছে। ম্যাকলেসটাকে মেরে দিয়েছে। কারণ আমরা যদি ধ্যান করি, আমরাই তো শিব হয়ে যাবো, স্বয়ং শিব হয়ে যাবো। শিব বলেছে যে আমার পদ্ধতিতে ধ্যান করো, তুমি শিব হয়ে যাবে। কৃষ্ণ যেমন বহু বাণী দিয়েছিল, বহু বাণী, গীতা দিয়েছিল, সেই গীতার ৭০০ শ্লোক আছে দিয়েছিল। শিব কিন্তু না, শিব বলেছে জ্ঞান দেব না, করো বোঝো, করো বোঝো। তোমাকে জ্ঞান দিয়ে আমার কোনো লাভ নেই, তোমারও কোনো লাভ নেই। তুমি করবে, বুঝবে। তো এখানে আমি বলতে চাইছি একদম বেসিক ফার্স্ট যে জিনিসটা করা উচিত, কেউ যদি বর্তমানে ভারতবর্ষের যে যুব শক্তি আছে, যুব সম্প্রদায় আছে, ওয়ার্ল্ডে ১ নম্বর, চীনের উপরে, মানে চীনের এগিয়ে। কিন্তু আমরা এই যুব শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। তার কারণ হচ্ছে, যখন একটা দেখি আমি আমার কি বলবো, আমার পেশার জন্য যখন আমি যাই কোনো জায়গায়, গিয়ে দেখি যে একটা ১৪ বছরের ছেলে সুইসাইড করেছে, একটা ১৫ বছরের মেয়ে সুইসাইড করেছে, নিজেকে খুব খারাপ লাগে যে সমাজের জন্য কিছু অন্ততপক্ষে দেওয়ার দরকার আছে। একটা ছেলে সুইসাইড কেন করবে? তার মধ্যে কি কি এমন জিনিস নেই? তো তখন বিশ্লেষণ করলেই দেখা যাবে তার মধ্যে মনের সঙ্গে সংযোগ নেই। মনের সঙ্গে যদি সংযোগ থাকে, যে দেশে গীতা লেখা হয়েছে, যে দেশে গীতা পড়ানো হয়, যে দেশের গীতা পড়ে, সে দেশের কোনো মেয়ে বা কোনো ছেলে কোনোদিন সুইসাইড করতে পারে না। আমরা যদি আমাদের কনসেন্ট্রেশনটাকে নিয়ে আসি এই দিকে, যে আমাদের জ্ঞান চর্চাটা হবে, ধ্যান তার মধ্যে একটা পার্ট হবে। যখনই আমরা ধ্যান করতে যাব বা ধ্যান করব, তখনই একটা জিনিস দেখব যে আমাদের শরীর এবং মনের সংযোগ হচ্ছে। এটা মানে আপনি বলতে চাইছেন ধ্যান করলে ডিপ্রেশন আর অ্যাংজাইটির কোনো জায়গা নেই সেই মানুষের ভেতরে? শুধু ডিপ্রেশন অ্যাংজাইটি না, কেউ যদি সুইসাইড করে তার একটা কারণ তো আছে না, যে এই কারণে সুইসাইড করলো। সেই কারণের সলিউশন সে তৈরি করে নিতে পারবে, নিজে তৈরি করবে। তার জন্য বাইরে থেকে কিছু করতে হবে না। মনে করো
একটা ছেলে একটা মোবাইলের জন্য সুইসাইড করলো, তাহলে সেই ছেলেটি এমন কিছু করবে যে যাতে সে আর্ন করে মোবাইল দিতে পারে। লাভ অ্যাফেয়ার্স কিছুই না, লাভ অ্যাফেয়ার্স থেকে তুমি মুক্ত হবে তুমি যদি ধ্যান করো, বুঝতে পারবে দুনিয়া কি, দুনিয়া তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যে ব্যক্তি ধ্যান করবে বেশিক্ষণ না, 5 মিনিট যে ধ্যান করবে তার কাছে দুনিয়া ক্লিয়ার হয়ে যাবে, কে আপন কে পর, কি আমার কাজ, সমস্ত কিছু তার কাছে চলে আসবে। এইটা হচ্ছে আমার বক্তব্য। আমার বক্তব্য হচ্ছে যে আপনি এখানে আরেকটা জায়গায় যাবো স্যার, তার কারণ হচ্ছে আপনি যখন শুরু করলেন আপনি বললেন যে কোনো রোগ মুক্তি, এমনকি ক্যান্সার থেকেও মুক্তি হতে পারে। একদম। এইটার মানে প্রসেসটা কি, মানে এটা কিভাবে কাজটা করে সংক্ষেপে বলছি, এটা তোমার সঙ্গে ক্যান্সার কি একদম সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে, কিওর হয়ে যাবে, নাকি মানে হয়তো কারোর আয়ু ছিল হয়তো 6 মাস বাঁচতো কি 6 সপ্তাহ বাঁচতো, সেটা মেডিটেশনের দৌলতে হয়তো সেটার একটু টেনিয়ারটা বেড়ে যাবে। এইবার আমি তোমাকে বলছি, দেখো মৃত্যু প্রত্যেকের, যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে সে মারা যাবে, এ বিষয় নিয়ে কোনো সংশয় নেই, কারোরই নেই। কৃষ্ণ বলো, তুমি রামচন্দ্র বলো, যারা যারা আছে সবাই মারা গেছে। এবার কথা হচ্ছে মৃত্যুটাকে তুমি ভয় মুক্ত যখন হবে তখন তোমার কাছে মৃত্যুটা মৃত্যু বলে মনে হবে। তোমার যখন ভয় মুক্ত তুমি হবে তখন তোমার কাছে মৃত্যুকে মৃত্যু বলে মনে হবে না। এইবার তোমাকে একটা ছোট্ট গল্প বলি, গল্পের মাধ্যমে আমাদের ভারতবর্ষের দর্শন হচ্ছে গল্প। তোমার গল্পটা এমন ভাবে ভারতবর্ষ লোককে শুনিয়েছে যে সেটা দর্শন হয়ে গেছে, আমরা বুঝতেও পারিনি কিন্তু দর্শন হয়ে গেছে। তো সেই জায়গাটা আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলছি। যখন কেউ গৌতম বুদ্ধের কাছে দীক্ষা নিতে আসলেন, কেউ একজন আসলেন, তাহলে গৌতম বুদ্ধ প্রথমে কি করতেন, প্রথমে বলতো তুমি 3 মাস শ্মশানে গিয়ে থাকো, 3 months শ্মশানে গিয়ে থাকো। কেন কেন কি দরকার আছে, দীক্ষা দেবো ব্যাস হয়ে গেল, শ্মশানে গিয়ে কেন থাকবে? জীবনকে উপলব্ধি করতে হলে মৃত্যুকে জানতে হবে। তুমি যে জীবনটাকে যদি উপভোগ করতে চাও মৃত্যুকে জানতে হবে। যখন কোনো ব্যক্তি শ্মশানে গিয়ে দাহ অবজার্ভ করতো, দেখতো, আস্তে আস্তে সে মৃত্যু ভয় বিহীন হয়ে যেত। কথাটাকে আমি আবার বলি, মৃত্যু ভয় বিহীন হয়ে যেত। যখন এক ব্যক্তি মৃত্যু ভয় বিহীন হয় সে তখন প্রকৃতভাবে জীবনের যে তথ্য আছে, জীবনের যে আনন্দ আছে সেটা নিতে পারে, সেটা উপলব্ধি করতে হবে। ইয়েস, তুমি কিন্তু উপলব্ধি করতে পারবে না তুমি যতক্ষণ না মৃত্যু ভয় শূন্য হবে। যখন তুমি মৃত্যু ভয় যে কোনো সময় আমার মৃত্যুর জন্য আমি তৈরি আছি, তুমি তখন নাচো, 2 হাত তুলে নাচো। তো গৌতম বুদ্ধের প্রথম, যদি তুমি গৌতম বুদ্ধের যারা শিষ্য আছেন তাদের সেই সময়কার কি অ্যাটিটিউড ছিল বা কিভাবে তারা ইয়ে করতো, দেখলে এই জিনিসটা তুমি দেখতে হবে যে প্রথমে উনি পাঠিয়ে দিতেন যে শ্মশানে গিয়ে দেখা, এবং উনি বলতেন যতক্ষণ না পর্যন্ত তুমি দেখতে না পাচ্ছ শ্মশানে যে দাহ হচ্ছে সেই ব্যক্তিটা তুমি, ওই ব্যক্তিটা তুমি, ততক্ষণ পর্যন্ত তুমি এসো না আমার কাছে। দীক্ষা দিয়ে কোনো লাভ নেই, শিক্ষা নিয়ে কোনো লাভ নেই। তো জীবনের কথাও এইটা। যখন একটা ক্যান্সারের পেশেন্ট হয়, যখন বলে যে আপনার ক্যান্সার হয়েছে, সঙ্গে সঙ্গে হাত ফেলো, আমি শেষ। নো, তুমি শেষ না, তুমি 100 বছর বাঁচলেও বা কি করতে কি এমন আহামরি তুমি ইয়ে করতে যে যার জন্য তুমি 100 বছরের জন্য বলছো। তুমি যা করতে পারতে সেটাই যদি তুমি ধ্যানের মাধ্যমে যাও, সেক্ষেত্রে কি হবে, তোমার যে ইয়ে লাইফ স্প্যান সেটা এক্সপ্যান্ড করবে, বাড়বে। এবং অদ্ভুত একটা ধ্যান রয়েছে, সেই ধ্যানটা বিশদে বলতে হবে, সংক্ষেপে আমি বলছি। তুমি যদি সূর্যের ধ্যান করো তোমার হৃদয়ে, এবং তুমি মনে করো যে তোমার ক্যান্সার কোষ যেগুলো আছে সেইগুলো একদম প্রজ্বলিত হয়ে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে, তাহলে তুমি আস্তে আস্তে তোমার মৃত্যু যদি 3 মাসে হতো সেটা অন্তত তুমি 1 বছর পর্যন্ত নিয়ে যেতে পারবে। এবং তোমার মানসিক শক্তি যদি বৃদ্ধি হয় তুমি কিন্তু সেই জায়গাটা তোমাকে শরীরকে সুস্থ করতে পারবে। তোমার ধ্যানের কাজই হচ্ছে শরীরকে সুস্থ করা, শরীরকে সুস্থ করে মনের সঙ্গে সংযোগ করা, এটা হচ্ছে সেতু বন্ধন। আমি এক কথা ধরে নিতে পারি, যেরকম ক্যান্সারের জন্য কেমোথেরাপি করা হয় যেটা ক্যান্সারের কোষগুলোকে বার্ন করে দেয়, সেটার জায়গায় সূর্য ধ্যান করতে হবে, মানসিকভাবে আমার ভেতরে সূর্যের রেটা এসে এবং ওগুলোকে বার্ন করে দিচ্ছে, এবং কাইন্ড অফ রেকি। একদম। এবং রেকি কথা যখন বললে এই প্রসঙ্গে আমি বলবো, এবং একটা জিনিস বলছি, তোমার টেম্পারেচার, তুমি যখন ধ্যান করবে তোমার টেম্পারেচার অ্যাটলিস্ট 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। তুমি নিজেই অনুভব করো, মনে করো তোমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তোমার টেম্পারেচার বাড়বে, ব্রেস্টে তুমি হাত দিয়ে করো টেম্পারেচার হবে। তোমার কিডনিতে হয়েছে, তুমি কিডনিতে হাত দিয়ে তুমি করো,
তাহলে তুমি দেখবে তোমার টেম্পারেচার হবে। এবার তুমি খুব সুন্দর একটা কথা বললে, রেকি, যে রেকি সম্বন্ধে যাদের অভিজ্ঞতা নেই তারা তো বুঝতে পারবে না যে রেকি জিনিসটা কি। আমি ব্যাখ্যা করে দিই, রেকি হচ্ছে কি, রেকিটা হচ্ছে একটা জাপানিজ পদ্ধতি, মানে জাপানিজ চাইনিজ এই জায়গার পদ্ধতি, কিন্তু তুমি শুনলে খুবই বিস্মিত হবে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে ভারতীয় পদ্ধতি। এটা সম্পূর্ণরূপে ভারতীয় পদ্ধতি, ভারতবর্ষ থেকে এই জিনিসটা গেছে। এটাও একটা শিবেরই একটা অংশ, যেখানে যেখানে শুধুমাত্র কল্পনা শক্তির মাধ্যমে সবকিছু করা যাবে। সব তুমি যা মনে চাইবে তাই করতে পারবে। তুমি যদি মনে করো যে রেকির মাধ্যমে তুমি যে কোনো রোগ সারাবে, রোগ সারাতে পারবে, সেক্ষেত্রে তোমাকে কতগুলো প্রসিডিওর মেনটেন করতে হবে। সেই প্রসিডিওরগুলো তুমি যদি মেনটেন করো, তুমি নিজে বুঝতে পারবে যে তুমি কতটা মানসিক শান্তি পাচ্ছ। আর এই ক্যান্সারের কথা যখন বললে, ক্যান্সারের কথাটা, ক্যান্সার নিয়ে অবশ্যই গবেষণা করার দরকার আছে, যে মেডিটেশনে কিভাবে ক্যান্সার পেশেন্টদের হেল্প করে। এবং বিস্মিত হবে সবার আগে, ক্যান্সার যখন হয়েছে শোনে কেউ, যখনই শোনে যে আমার ক্যান্সার হয়েছে আমি শেষ, মরে যাবো, আর বাঁচবো না, সেই জায়গায় তোমাকে একদম প্যানাসিয়া, মানে রোগের, সর্বরোগের যেরকম ওষুধ হয় ঠিক সেরকম ওষুধ দেবে হচ্ছে মেডিটেশন। মেডিটেশন তোমাকে জীবনের মানে খুঁজতে শিখিয়ে দেবে। ক্যান্সার পেশেন্টকে যদি মেডিটেশন করার জন্য যায় সঠিকভাবে, সে জীবনের মানে খুঁজে পাবে, সে আবার উঠে দাঁড়াবে, আবার লোকের সঙ্গে লোককে এনকারেজ করবে যে না, যা হয়েছে হয়েছে, দেখা যাবে। আর যদি মৃত্যু আসে, সেই মৃত্যুটাও হবে কিন্তু যন্ত্রণাদায়ক না, সেই মৃত্যুটাই হবে আনন্দদায়ক। এটাই কিন্তু বড় ব্যাপার। মৃত্যু সবারই আসবে, তোমার আসবে, আমার আসবে, কার আসবে না, কিন্তু মৃত্যুটাকে যেন আমরা হাসতে হাসতে মরি। আগে তুমি যদি দেখো আমাদের এই ভারতবর্ষে আগে কিন্তু মৃত্যু ভয় ছিলই না, মৃত্যু ভয় ছিল না। এই যে স্বাধীনতা সংগ্রামে যারা যেত, তারা কি জানতো না যে মরবো? তো কারণ কি, তারা পড়েছে, তাদের যে মেডিটেশন ব্যাপারটা রয়েছে, সেই মেডিটেশনটা তাদের মধ্যে ছিল, বিভিন্নভাবে তারা মেডিটেশন করতো। তারা গীতা পড়েছে, গীতাতে পর্যন্ত উল্লেখ করা আছে কিভাবে মেডিটেশন, ষষ্ঠ অধ্যায় যদি তুমি খোলো তাহলে দেখবে যে কিভাবে মেডিটেশন করতে হয়। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে গীতাই মেডিটেশন করে বলা হয়েছিল। মানে তুমি যদি পড়ো, তুমি যদি মহাভারত পড়ো, তাহলে দেখবে অদ্ভুত জিনিস। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তখন অর্জুন বলছে যে সখা, কৃষ্ণকে বলছে সখা, গীতা তুমি বলেছিলে, আর একবার বলো। বলছে দূর, ও আবার বলা যাবে নাকি, দ্বিতীয়বার বলা যাবে না, একবারই হয়। আমি তখন ধ্যান যোগে, আমি যোগে মানে ধ্যানের মাধ্যমে আমি যোগাষ্ট হয়ে আমি এই কথাটা বলেছিলাম। এখন আমি সেকেন্ড টাইম আর পারবো না। তোমাকে যদি সেটা করতে হয় তাহলে তুমি, আমি যে ইয়ে আছে তোমার সঞ্জয় আছে, সঞ্জয় তো সবকিছু বলেছিল, সঞ্জয়ের কাছ থেকে তুমি জেনে নাও। তো এইরকমই, মানে স্বয়ং ভগবানকেও ধ্যান করতে হয়েছে, তবেই তিনি গীতার সঙ্গে, গীতার মতন একটা গ্রন্থ উনি দিতে পেরেছেন। কাজে ধ্যানটাই এতটাই ইম্পর্টেন্ট, এতটাই গুরুত্বপূর্ণ। এবং প্রতিটা ব্যক্তি, যে স্টুডেন্ট তার ধ্যানের দরকার, যে মহিলা রান্না করছেন তার ধ্যানের দরকার, যে আইটি সেক্টরে কাজ করছে তার ধ্যানের দরকার। প্রত্যেকটা মানুষের জীবনে ধ্যান একদম, মানে যেরকম নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি সেরকম ধ্যানের দরকার। কিন্তু আমরা সম্পূর্ণরূপে এই জিনিসটাকে ইগনোর করি। আমার দুঃখ এটাই, ওয়ার্ল্ডের যে জিনিসটা আমরা ওয়ার্ল্ডকে দিয়েছি, সেই জিনিসটাই আমরা কিন্তু সম্পূর্ণরূপে আমরা এটাকে ইগনোর করি। এবং এইটা নিয়ে কেউ চর্চাও করে না, বা কাউকে উৎসাহিত করা সেটাও করে না। আমার এইখানেই আমার বক্তব্য। স্যার, এখানে আমি একটা প্রশ্নে আসবো, যখন এটা জীবনের মধ্যে এতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে আজকের ডেটে, তো আমি মানে সরাসরি একটু পার্সোনালি আমি একটা প্রশ্ন করছি আপনাকে, যে স্যার আপনি তো একটা সাংবিধানিক একটা পদের মধ্যে রয়েছেন, প্রশাসনিক একটা পদের মধ্যে রয়েছেন, একদম। তো আপনি এই পথে জার্নিটা আপনার কি করে শুরু হলো, মানে হঠাৎ কিভাবে এটা শুরু? দেখো, এই বিষয় নিয়ে বলতে হলে, দেখো তোমার জিনের মধ্যেই সবকিছু পতিত রয়েছে। তো আমি যে ফ্যামিলি, আমি যে বংশ থেকে এসেছি, সেই বংশের সঙ্গে অরবিন্দ ঘোষের একটা যোগাযোগ রয়েছে। আমার দিদার ফ্যামিলি যখন বাংলাদেশ থেকে আসে, একটা বই নিয়ে এসছে, অনলি ওয়ান, আর কিছু আনতে পারিনি। বলছে যে আমি তো আর কিছু আনতে পারিনি, একখানা বই নিয়ে এসলাম। কি বই? যোগী গুরু বলে একটা অদ্ভুত বই নিয়ে এসেছিল, যাতে এই সমস্তগুলো ধ্যান পদ্ধতি বর্ণনা আছে। তো সেই বইটা আমি দেখেছিলাম, যখন দেখলাম যে দিদারা তো সব কিচ্ছু আনেনি, এই একটা বই নিয়ে এসছে, বইয়ের ভিতর কি এমন মাহাত্ম আছে, তখন আস্তে আস্তে আমি ফিল করেছিলাম। আর আমার যে ফ্যামিলি আছে, আমার মায়ের যে ফ্যামিলি আছে, তাতে অনেকে আছেন যারা সম্পূর্ণ গৃহ ছেড়ে সম্পূর্ণ বনবাসী হয়েছেন এবং ধ্যানের জগতে বা ঈশ্বরের জগতে চলে গেছেন। এইটা একটা পদ্ধতি, মানে এইটা একটা আমার ব্যাকগ্রাউন্ড। সেকেন্ড ব্যাকগ্রাউন্ড হয়েছে, আমি রহরা রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করছি।
সেখানে মহারাজদের দেখেছি, মহারাজরা ধ্যান করতেন এবং ধ্যান শেখাতেন। তো আমার কাছে এটা খুব সুন্দর লেগেছে, আমার কাছে এটা ভালো লেগেছে, জীবনের যে কোনো জায়গায় আমি এটাকে অ্যাপ্লিকেশন করতে পেরেছি এবং প্রত্যেকে করা উচিত, যারা ভারতবাসী প্রত্যেকে করা উচিত। কারণ ওয়ার্ল্ডে আমরা চায়না করে যাই, চায়নার কাছে কিছু নেই, চায়নার কাছে কিছু নেই। এবং আমি বড় করে বলতে পারি যে চায়না যদি আমাদের এই ধ্যান পদ্ধতি বা তাদের যদি এই ক্ষমতাটা থাকতো, তাহলে আজকে তারা প্রত্যেকে ভগবান হয়ে যেত। কিন্তু আমাদের কাছে ক্ষমতা থেকেও আমরা সেই রকম ভগবান হতে পারিনি। আর একটা জিনিস আমার কাছে খুব খুব মনে হয়েছে, যেটা খুব দরকারি, সেটা হচ্ছে যে আমাদের যে এনভায়রনমেন্ট আছে, আমরা যে এনভায়রনমেন্ট আছে, একটু যদি তুমি বিশ্লেষণ করে দেখবে যে আমাদের এই এনভায়রনমেন্টটা কিন্তু ধ্যান হচ্ছে আদর্শ, ধ্যান হচ্ছে আদর্শ। কারণ আমাদের কোনো কিছুই চরম না, যে প্রচন্ড ঠান্ডা সেরকম না, প্রচন্ড গরম সেরকম না, কিন্তু আমরা একটা কি মিডিয়াকার জায়গায় আছি, একটা মধ্যম পন্থা, গৌতম বুদ্ধের যেটাকে বলে মধ্যম পন্থা, সেখানে এসেছি। এবং তুমি আর একটা জিনিস বিষয় দেখলে তুমি অবাক হবে, যে যত মহাপুরুষ সবকিছু তো ভারতবর্ষ ইস্ট থেকে এসছে। তোমার যারা, তুমি যদি বলো যে কেন জিসাস ক্রাইস্ট তো আছেন, উনি তো ইস্টার্ন মানে আমাদের ভারতবর্ষের না, কিন্তু তুমি যদি ওর জীবনের কিছু আননোন ইয়ার্স, মানে যে ইয়ার্সগুলো কোনো রকম কোনো ব্যাখ্যা উনার যারা জীবনীকার আছে তারা দিতে পারেনি, সেই সময় কিন্তু উনি এসেছিলেন, এই ভারতবর্ষেই এসেছিলেন, পুরীর মন্দিরেই ছিলেন, পুরীর মন্দিরে উনি কিন্তু এখানে শিক্ষা নিয়েছিলেন, এই শিক্ষাগুলো উনি নিয়েছেন, ধ্যানের শিক্ষাগুলো উনি নিয়েছেন। কিন্তু স্যার খানিকটা কন্ট্রোভার্সি হয়ে যাবে কথাটা নিয়ে। এইদিকে যে বলা হয় পুরীর মন্দিরে হিন্দু ব্যতীত অন্য কোনো রিলিজিয়ানদের প্রবেশ নিষিদ্ধ। দেখো, এই প্রসঙ্গে বলতে গেলে বলতে হয়, সেটা তুমি কথা বলছো কবেকার, এই এখনকার মডার্ন কথা হ্যাঁ, বলছো, যেটা আমরা শুনি যখন হ্যাঁ এটা তুমি সেই সময় কোথায় সেক্ট, অন্য কোন সেক্ট আছে সেই সময় তো কোনো ইয়ে ছিল না, সবই তো এক। কে ছিল? খ্রিস্টান বলে কি আলাদা কেউ ছিল? মুসলিম বলে কি আলাদা বলে কেউ ছিল? সবাই এক, আমরা মানুষ সবাই এক, আমরা প্রত্যেকের জনহিতকর কাজে করব। তো সেই জন্য এই প্রশ্নটা আসেই না যে সেই সময় খ্রিস্টান বলে ওকে ঢুকতে দেবে। খ্রিস্টান তখন তৈরি হয়নি, শিখছে। ওর জীবনের 23টা আননোন যে 23 বছর ছিল, সেই 23 বছর খুব গুরুত্বপূর্ণ। সেই সময় তিনি শিক্ষা নিয়েছিলেন, এবং শিক্ষা নিয়েছিলেন এখানে এসে, ভারতবর্ষে এসে শিক্ষা নিয়েছিলেন। এবং শুনলে আর একটা কথা শুনলে কন্ট্রোভার্সি অবশ্যই, আর একটা শুনলে অবাক হবে, যে উনার ক্রুসেড হওয়ার পর কিন্তু উনি মারা যাননি, উনি আবার কাশ্মীরে গেছিলেন, কাশ্মীরে ছিলেন এবং কাশ্মীরেই দেহত্যাগ করেছেন, তার প্রমাণ বুড়ি আছে। তো সেইগুলো তো ইয়ের মধ্যেই আছে। আর তুমি এই বিষয়টা বুঝতে পারলে, তখন মন্দির কি ছিল? তুমি যদি মন্দির মনে করো, মন্দির ছিল হচ্ছে শিক্ষাস্থান, যেখানে এনসাইক্লোপিডিয়া ছিল। তুমি যদি এখন একটা সাউথের মন্দিরে যাও, তুমি বিস্মিত হবে তার দেয়ালের গায়ে যা আঁকা আছে। দেখবে যে ওখানে সমস্ত জীবনের যা যা গুরুত্বপূর্ণ তথ্য সব ওখানে আছে। জন্ম, তোমার যে ওভারি তার ছবি ওখানে আছে, স্পার্মের ছবি ওখানে রয়েছে, তোমার বিমানের ছবি ওখানে আছে। কি করা হতো আগে? কি করা হতো আগে? করা হতো যে মন্দিরেই সমস্ত জ্ঞানের ভান্ডার রেখে দেওয়া। তুমি এই সমস্ত জ্ঞান লাভ করো, তারপরে তুমি যাও তোমার আরাধ্য দেবতার কাছে। পুরী মন্দিরেই যাও না, দেখবে যে মিথুনের ছবি ভরে ভরে আছে, যৌনকর্মের ছবি ভরে ভরে আছে। কেন? কারণ কি? কারণ হচ্ছে যে মন্দিরে আছে, সব জায়গায় আছে। কারণ কি? তুমি এটাকে উত্তীর্ণ হতে পারো নাকি? তুমি যদি উত্তীর্ণ না হতে বাড়ি থাকো, তোমার মন্দিরের ভিতরে ঢুকতে হবে না। ভগবানকে তোমার কি দরকার আছে? তুমি এতে আনন্দ নাও, যে যেখানে আনন্দ দেবে। কেউ যদি এখানে না আনন্দ দেয়, ভগবানের কাছে যেতে হলে তোমার এই আনন্দকে ওভারকাম করে যেতে হবে। ইয়াস, তোমাকে জানতে হবে, এই আনন্দ তোমাকে জানতে হবে, জেনে তারপরে যেতে হবে। তোমার এই জায়গাটাই হচ্ছে কিন্তু আসল জিনিস। তুমি যখন ধ্যান করতে যাবে, তখন তুমি যদি এদের দ্বারা আকৃষ্ট হও, তাহলে তুমি কি ধ্যান করবে? কোথায় ধ্যান করবে? তোমাকে আগে এইগুলো অতিক্রম করে তারপরে যেতে হবে। এইগুলো কিন্তু তুমি ভাববে না যে এগুলো জীবনের পার্ট, ইজ অল আর পার্ট অফ ইউর লাইফ। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। স্যার, একটা খুব দারুণ কথা শুনলাম, যেটা সোশ্যাল মিডিয়াতে কেউ কোনোদিন এর আগে বলেনি, আমি প্রথমবার শুনলাম এবং আমিও ডিপলি রিয়েলাইজ করছি ব্যাপারটা। এই যে আপনি কথাটা বললেন, যে এই যে কামকলা যেগুলো বিভিন্ন আমাদের মন্দিরের দেওয়ালের মধ্যে ভাস্কর্য রূপে ফুটিয়ে তোলা থাকে, এগুলো আসলে কিসের জন্য? আসলে হচ্ছে যেটা আপনি মানে বিশ্লেষণ করলেন, খুব দারুণ লাগলো কথাটা আমার শুনে, যে তোমার কাম বাসনা এবং পারিপার্শ্বিক যে তোমার মোহ মায়া, সমস্ত ভালো লাগার জিনিসকে তুমি যখন উত্তীর্ণ হয়ে তুমি যাবে, তারপরে তুমি ভগবানকে গিয়ে পাবে। ঠিক যেটা আপনি শুরুও করেছিলেন, গৌতম বুদ্ধ কাউকে দীক্ষা দেওয়ার আগে বলতেন, তুমি আগে শ্মশানে যাও, শ্মশানে গিয়ে আগে দেখো চিতা পোড়াটা। খুব দারুণ লাগলো আমার এই কথাটা, খুব বাস্তবমুখী একটা কথা আপনি বললেন।
আমাদের দর্শকরাও হয়তো রিয়েলাইজ করতে পারবে, রিলেট করতে পারবে কথাটাকে। এত সুন্দরভাবে এত সহজে বিশ্লেষণ আমি এর আগে কোনোদিন শুনেছি বলে আমার মনে পড়ছে না কোথাও। তো স্যার আমি এখানে একটু তোমাকে আমি একটা এই প্রসঙ্গে আর একটা কথা বলি। হ্যাঁ বলুন। দেখো, সবকিছুতে বিতর্ক আছে। তুমি একটা কথা বললে তার ভিতরে একটা বিতর্ক আছে, আমি একটা কথা বলছি তার ভিতরে একটা বিতর্ক আছে। কিন্তু বিতর্ক থাকলেও তোমার যদি দৃষ্টিভঙ্গি আমি কোনো দিকে নিয়ে যেতে পারি, সেটাই কিন্তু আমার পজিটিভনেস। তো এবার দেখো, তুমি বলতে পারো যে আমাদের ধর্মীয় ব্যাপারে আমরা ধর্মে 1 নম্বর সবকিছু আছে। তুমি যেরকম ধর্মে 1 নম্বর সব ঠিক আছে, কিন্তু তোমরা এগুলো আলোচনা করতে পারো না, কোনো জায়গায় এইসবগুলো আলোচনা করা নেই। তো তুমি এটা কিন্তু ভুলে যেও না, পর্ন সাইট দেখায় ওয়ার্ল্ডের নাম্বার 1 ইন্ডিয়া। হ্যাঁ, এটা জানো তো? তাহলে তুমি এই জিনিসগুলো চর্চা করছো না, কিন্তু তুমি এডুকেশনটা আমাদের এডুকেশন নয়, এটা এন্টারটেইনমেন্টে গিয়ে দাঁড়িয়েছে। ঠিক। আমাকে যদি প্রকৃত ধ্যান করতে হয়, গৌতম বুদ্ধ যখন ধ্যান করছিল তখন মাররা চলে এসেছিল, মানে যারা হচ্ছে ভূত প্রেত নিয়ে এসে ওকে বিভিন্ন জিনিসের লোভ দেখাচ্ছিল। তো তোমার যদি এর থেকে যদি তুমি লোভ যদি না তুমি অতিক্রম করতে পারো, তুমি পারবে না, শিবের কাছে যেতেই পারবে না। শিব মানে হচ্ছে একদম, তিনি সৃষ্টি করেছেন, যিনি পালন করেছেন, যিনি সমাপ্তিতে আছেন, তার পায়ের তলায় গিয়ে আমরা সমাপ্তি হব, ওনার পায়ের তলায় আমরা সমাপ্তি হব। তো সেই জায়গায় যেতে পারবো। তোমাকে একটা ছোট্ট গল্প, এই গল্প দর্শন বলতে হলে গল্প বলতে হয়। শঙ্করাচার্য যখন আগে কি হতো, আগে হতো যে বিভিন্ন রকম ধর্মীয় আলোচনা হতো। তো ধর্মীয় আলোচনা করতে গিয়ে শঙ্করাচার্য একটা জায়গায় গিয়ে ঠোক করছিলেন যে উনি কাম করা সম্বন্ধে কি বলতে পারছেন না। তো যখন কাম করা সম্বন্ধে কিছু বলতে পারছেন না, তখন দেখলেন যে সত্যি আমি তো তাহলে স্বয়ংপূর্ণ হলাম না, আমি সম্পূর্ণ হলাম না। তখন কি করতে হয়েছিল শঙ্করাচার্যকে? তার দেহ 3 বছরের জন্য একটা গুহায় রেখে তার শিষ্যদের পাহারা দিয়ে উনি দেহত্যাগ করে একজন রাজার, যিনি সদ্যমৃত হয়েছিলেন, তার সঙ্গে তার দেহের ভিতর গিয়ে এই ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করলেন। করে এসে তারপরে ওই যে ভাষ্য হতো আগে, যে নিজেদের মধ্যে যে আলোচনা হতো, সেই ভাষ্যে অংশগ্রহণ করলেন। এবং সম্ভবত আমি যদি ঠিক মানে ভুল না হয়, অঞ্জনা বলে একজন মহিলা ছিলেন, যিনিও সেই যুগে খুব উন্নত শ্রেণীর একজন কি বলবো, একজন খুব বড় দরের একজন ছিলেন, সাধিকা ছিলেন। তো তাকে তারপর তিনি পরাজিত করলেন। তো এই জায়গাটি কিন্তু দরকার আছে, তুমি কমপ্লিট মানুষ হতে হবে। একটা জিনিস আবার নলেজ কম থাকলে হবে না, ফেল করে যাবে। পরীক্ষাতে তোমাকে সবকিছু যে 34 পেতে হবে তবেই পাস, যদি না পাও ফেল। তো জীবনের এডুকেশনটা দরকার। সবকিছু জিনিস সম্বন্ধে তোমার প্রপার নলেজ দরকার। নলেজ না হলে কিন্তু হবে না, এটা কিন্তু মাথায় রেখে এগোতে হবে। স্যার এখানে আমি আরেকটু আসবো, যেটা আমি প্রথমে আপনাকে বলেছিলাম, কটা প্রসেস যদি একটু কিছু বলেন। হ্যাঁ, সবার প্রথম যে প্রসেসটা সর্বশ্রেষ্ঠ প্রসেস, সেই প্রসেসটা আমি তোমাকে বলছি, তুমি নিজে করো, নিজে করলে বুঝতে পারো। কারণ আমার বক্তব্য একটাই, আমার কাছে যারা আসেন তাদের আমি বলি, ভাই শুনে লাভ নেই, শুনে কি করবে তুমি, তোমার শুনে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আর স্বয়ং শিবই বলতেন যে না, আমার কাছে শুনে লাভ নেই, করো তা। তো তোমাকে আমি এখনই এই প্রসেসটা দেখাচ্ছি, আমার যারা দর্শক যারা আছেন তারাও দেখুন, তাদের জীবনেও খুব কাজে লাগবে। তো তুমি নিঃশ্বাস নিচ্ছ, বুঝতে পারছো তো? শ্বাস গ্রহণ করছো আর শ্বাস ছাড়ছো। হ্যাঁ, তো শ্বাস যখন গ্রহণ করছো তখন তুমি একটা আওয়াজ শোনো, সেটা হচ্ছে সো। আর যখন ছাড়ছো তখন হাম। আমি বলি সো যখন বলবো তুমি শ্বাস নেবে, হাম যখন বলবো তুমি শ্বাস ছাড়বে। তো আমি আরম্ভ করি, সো হাম, 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 সো হাম। স্টপ করলাম। এইরকম যে স্ট্রাইক হলো, টোটাল সোতে একটা স্ট্রাইক, হামে একটা স্ট্রাইক, এইরকম তুমি যদি বেশি না একদম গুনে 30 বার করো, তোমার যে স্টেট অফ মাইন্ড আছে সেটা একদম শান্ত হয়ে যাবে। এটা আমি শিখিয়ে দিলাম, তুমি এটা করবে। এটা হচ্ছে বিজ্ঞান ভৈরবতন্ত্রের ফার্স্ট যে সূত্রটা আছে, সেই সূত্র হচ্ছে এটা, সোহম জপ। এই সোহম জপ এতটাই উন্নত এবং এটা তোমাকে একটা অন্য জগতে নিয়ে যাবে। তুমি ঘুমানোর সময় যদি সোহম করতে পারো, আমি যেরকম ডাইরেকশন বলবো সেরকম ডাইরেকশনে যদি করতে পারো, এবং তোমার
ডান হাত নাভির উপর যদি রেখে মনকে নাভিতে কেন্দ্রীভূত করে তুমি যদি ঘুমাতে পারো, তুমি যা জানতে চাইবে আর যে জায়গায় যেতে চাইবে সেই জায়গায় তুমি পৌঁছে যাবে। একদিনে নাও, দ্বিতীয় দিন বা তৃতীয় দিন। মনে করো একটা সমস্যা হচ্ছে, তোমার সমস্যা হচ্ছে, তুমি রাত্রিরে ঘুমানোর সময় সোহম জপটা করবে, সঙ্গে তোমার ডান হাত এই নাভিতে রাখবে, দিয়ে ঘুমিয়ে পড়বে। তোমার রাত্রিরে যে ঘুমের যে স্বপ্ন আসবে, সেই স্বপ্নটা তোমার যে কোশ্চেন আছে তার অ্যান্সার দিয়ে দেবে। আমি নিজে কতগুলো ক্ষেত্রে প্রয়োগ করে দেখেছি যে আমি যাদের শিখিয়েছি বা যাদের দেখিয়েছি, তারা নাভিতে হাত রেখে সোহম করে বলছে, স্যার আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ অবজার্ভ করেছি, কুরুক্ষেত্রের যুদ্ধে চলে যেতে পেরেছি। আমরা চিন্তা করেছিলাম যে আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে যাব, কুরুক্ষেত্রের যুদ্ধে, এবং তাদের ভবিষ্যৎ দেখতে পেয়েছে। বলছে যে আমি ভবিষ্যৎ দেখতে পেয়েছি, আমার কি ভবিষ্যতের পরবর্তী কি হতে পারে সেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু কোনো আজগুবি কথা নেই, কোনো বিশেষ কথা নেই, সহজ সরল পদ্ধতি ভারতবর্ষে আছে। ভারতবর্ষে ধ্যানে এই পদ্ধতিগুলো, এই জবটাকে মনে মনে করতে হয় না প্রনাউন্স করতে হয়? নো, নট প্রনাউন্স। এই করার আগে তোমাকে একটু আমার কাছে আসতে হবে, আমি তোমাকে কতগুলো সাউন্ড মেডিটেশন দেবো, সাউন্ড মেডিটেশন। সেই সাউন্ড মেডিটেশন তুমি করবে, সেই সাউন্ড মেডিটেশন হওয়ার পর তোমার যে নিঃশ্বাস প্রশ্বাসের যে গতিবেগ সেটা সুনিয়ন্ত্রিত হবে, তখনই তোমার মধ্যে এইসব পাওয়ারগুলো জাগবে। আর একটা যখন আমাদের আছি, তখন এইটা একটু দেখাতে বলবো দর্শককে। এটা এই সম্বন্ধে আইডিয়া আছে কিছু? আমরা এমনি অনেক মুভি বা সিনেমা দেখতাম, ঋষি মুনি ঋষিরা যখন যোগ্য বসতেন এটার উপরে হাত থেকে রেস্ট করে পড়তে, এর বাইরে কোনো আইডিয়া নেই। কিন্তু এইটার উপরে একটা বিজ্ঞান আছে, এইটার উপরে আমি 10 ঘন্টা লেকচার দিয়ে দিতে পারি শুধু এইটার উপর। কারণ ভারতবর্ষের যতগুলো মেডিটেটিভ ইনস্ট্রুমেন্ট, আবার আমি বলছি মেডিটেটিভ ইনস্ট্রুমেন্ট আছে, তার মধ্যে দা বেস্ট হচ্ছে এইটা। এটাকে মেডিটেশন স্টিক বলা হয়, ইংরেজিতে মেডিটেশন স্টিক বা মেডিটেশন যন্ত্র বলা হয়। কি, এই যে দেখো, এই হচ্ছে জিনিস, এইটাকে এইরকম করে, এই দেখো এরকম করে ঘোরানো হলো, ঘুরিয়ে এটা লেগে গেল, ঠিক আছে। এইবার এইটাকে হাতের তলায়, এই দেখো হাতের তলায় এইভাবে দিতে হবে, দিয়ে বসে তুমি চিন্তা করো তোমার যা ইচ্ছা। এইবার একটা জিনিস তোমাকে মাথায় হবে, কোন হাতের তলায় দেব আর কেন দেব, এই দুটো কথা আছে। এটা না জানলে তুমি কি করে উত্তর দিতে পারবে? তোমার, আমি জটিলতার মধ্যে যাচ্ছি না, কারণ আমরা আমাদের দর্শককে দেখাতে চাইছি আমাদের ভারতবর্ষের মেডিটেশনটা কত উন্নত। তার মধ্যে এর পিছনে দিয়ে গেলে, এর পিছনে সময় দিলে, বেশি সময় দিই, সময় তো একটু দেবই, বেশি সময় দিলে তাদের মধ্যে মনোটোনাসনেসটা চলে আসবে। তো সেই জন্য আমি সংক্ষেপে বলছি, যখন দিনের বেলা থাকবে তখন ডান হাতের তলায় এটা দেবেন, আর রাত্রিবেলা, মানে এখন রাত্রির আছে, রাত্রিবেলায় বাঁ হাতের তলায় এটা দিয়ে এমনি করে বসবেন, তাতে কি হবে, আপনার শরীরে সমস্ত জড়তা, লেথার্জি, আপনার ইচ্ছা হচ্ছে না, এই সবগুলো দূর হবে। কেন দূর হবে? যখনই এটা আপনি আপনার রাত্রিবেলা বাঁ হাতের তলায় যখন এটা দিলেন, আপনার নিঃশ্বাস ডান দিক দিয়ে ওঠানামা করবে, এবং রাত্রিরে আপনার নিঃশ্বাস ডান দিকে রাখতে হবে। তো এই জায়গাটা আমি সংক্ষিপ্তভাবে বললাম, এই জিনিসটাকে সংক্ষিপ্তভাবে বললাম। এটা খুব অদ্ভুত জিনিস, এটা প্রত্যেকের জানা উচিত, আমাদের ভারতবাসীদের প্রত্যেকের জানা উচিত। এর ইউজ করলে আপনি 90%, কারণ 10%ই আমি বলবো, রোগ থেকে মুক্ত হবেন, এবং আপনার নিজের মধ্যে যে ঔজ্জ্বল্য আসবে, যে প্যাশন আসবে, যে শক্তি আসবে, নিজে অবাক হয়ে যাবেন, বাড়ি বাপ, এইটুকু একটা দণ্ডের এত বড় কাজ। এবং শুনলে বিস্মিত হবেন, স্বয়ং শিব এই যন্ত্র ইউজ করতেন। এটা হচ্ছে আমাদের সায়েন্স এই নিয়ে কোনো কিছু বলে না, যেহেতু আমরা এটাকে ব্যাখ্যাই দিতে পারবো না, সেই জন্য বলে না। আর আমরা তো বিদেশি সায়েন্স নিয়ে পড়াশোনা করি, আমাদের নিজস্ব সায়েন্স নিয়ে তো আমরা পড়াশোনা করি না। আমরা যদি নিজস্ব সায়েন্স নিয়ে পড়াশোনা করতাম, তাহলে আমরা ট্র্যাডিশনটাই জানতাম। আমাদের ট্র্যাডিশন থেকে আমরা দূরে, আমরা মাটির গ্লাসে জল খাবোই না। গ্লাস তো না, যেটাকে গ্লাসে খাওয়াই উচিত না জল, যেটাকে বলা হচ্ছে মাটির পাত্র, লোটাতে, পিতলের লোটাতে যদি আমরা জল খাই, সেই জলটা জলই না, সেটা অমৃত হয়ে যায়। আর যখনই আমরা গ্লাসে খাই, সেটা বিষ হয়ে যায়। তো এর ভিতরে প্রচুর সায়েন্স আছে, আমরা হুক আউট করে ওসব কিছু নেই ইয়েতে। ইনফ্যাক্ট জলের আমি এটাও শুনেছি যে যারা ম্যানিফেস্টেশন করে, জল নাকি বিভিন্ন সময় বিভিন্ন কথা যদি জলকে বলা, জল ফলো করে, অ্যাফার্মেশন, এটাকে বলা হচ্ছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশনটা হচ্ছে কিছুই না, টুকটাক, চেনো তো টুকটাক, যেগুলো জল পড়া, জল ইয়ে,
এর হচ্ছে একটা, এটাও সায়েন্স, এটা কিন্তু মানে তোমার ইচ্ছা শক্তিতে জলের মলিকিউল গুলো চেঞ্জ হয়ে যায় সেই কথার সঙ্গে সঙ্গে। ওর এবার যদি আমি একটা সায়েন্সকে বলতে চাই, সায়েন্সের কাউকে বলতে পারবো যে পাগল আছে, সম্পূর্ণ পাগল আছে, তা আমি তাদের জিজ্ঞেস করি, ইয়েস ঠিক আছে আমাদের হিন্দু ধর্ম পাগল আছে, হিন্দু সমাজ পাগল আছে, তো তোমরা বলো তো যে কোণারকের সূর্য মন্দির, সূর্যের যে 7টা রং তোমরা কবে জেনেছো? তার আগে তাহলে ওটা কি করে দিল, করে রাখলো কি করে? উত্তর দিতে পারবে? উত্তর দিতে পারবে। যেখান থেকে আমাদের RGB লাইট আসছে পরবর্তীকালে, সোলার RGB। তাহলে আমরা কিন্তু খুবই মানে বেসিক্যালি তাই হয়। বেসিক্যালি আমাদের যারা ভারতবর্ষের যারা আছেন, যারা বেঙ্গলে তো আরো বেশি আছে, নিজের লোককে পছন্দই করি না, ধরো কিছু জানে না, বাইরের লোক কিছু বললো সব কিছু জানে। ছোট্ট উদাহরণ দিই, দেশি গরুর ঘি, এটা যে এত পাওয়ারফুল জিনিস, আমাদের বেঙ্গলের লোকেরা আউট করে, ধর ওইসব কোনো পাওয়ার নেই। আর ওরা বলে যে বিদেশি লোকে বলেছে যে ঘি খেলেই ফ্যাট হয়ে যাবে, ঘি খেলেই হার্ট অ্যাটাক হয়ে যাবে। আরে তোরা দেশি গরুর ঘি পাবিটা কোথায়? হাম্প যুক্ত যে গরু, মানে যাদের কাঁধে যে হাম্প আছে, মানে কি বলবো ওটাকে, কুজ আছে, কুজ যুক্ত যে গরু আছে, সেই গরুর দুধ হচ্ছে অমৃত। আর সেই গরুর দুধ থেকে যে ঘি তৈরি হয় সেটা হচ্ছে অমৃতেরও 100 গুণ বেশি। তো সেই জিনিসটাকে আমরা খাই না, দূর আমাকে এইসব খাবো না, ডাক্তার বলে দিয়েছে। ডাক্তার জানে কি করে? ডাক্তার কোনোদিন রিসার্চ করতে পারবে এই ঘিটা তৈরি করতে পারবে না, আমাদের ট্রেডিশন তৈরি করতে পারবেই না। তাহলে কি করে জানবেটা কি করে? তুলসী পাতা থেকে যে ঘিটা তৈরি হয় সেটাও তো আপনার দই থেকে তৈরি হয়। আমাদের বেসিক্যালি যে ঘিটা তৈরি হয় দুটো পদ্ধতিতে তৈরি হয়, একটা হচ্ছে দই থেকে যেটা তৈরি হয় বেলনা পদ্ধতি বলা হয়, আর একটা যেটা তৈরি হয় সেটাকে হচ্ছে যে ওই যে দুধটাকে মাখন থেকে যেটা তৈরি করা হয় সেইটা হচ্ছে ট্র্যাডিশনাল, আমাদের বেঙ্গলে এটা দেখা যায়। আর যেটা তুমি যেটা বললে যেটা দই থেকে তৈরি করে, সেটা ওই দিকে ইউপি কৃষ্ণের ওই দিকটা এটা দেখা যায়। দুটোই পাওয়ারফুল এবং দুটোই খুব শক্তিশালী জিনিস। এবং যদি কেউ খাওয়ার থেকেও যদি কেউ মানে পায়ে যদি মাখে, নাভিতে যদি মাখে, সে বুঝতে পারবে যে কত বড় পাওয়ারফুল। আর তুমি যখন বললেই ঘিয়ের কথা যখন উঠলোই, একটা জিনিস মনে রাখো, ইন্ডিয়ান সুপারফুড হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে ঘি আর একটা হচ্ছে ছাতু। ঘিটা হচ্ছে এমন একটা পদার্থ, তুমি অন্য কোনো খাদ্য তুমি বলতে পারবে না যেটা শরীর এবং মনে একসঙ্গে কাজ করে। অ্যালজাইমার হয়, যারা বয়স্ক লোক তাদের অ্যালজাইমার হয়, বাচ্চাদের যারা মেধা শক্তিতে ঘাটতি হয়, তারাই যদি ঘি খায়, ঘি হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার শরীরের সঙ্গে মনের সংযোগ রক্ষা করবে। তুমি সকালবেলায় চা খাবে ঘি দিয়ে, দেখবে তোমার এনার্জেটিকই লাগবে, লড়াই করবো, একদম গলা কেটে দেবো, যুদ্ধক্ষেত্রে যখন যাবেন আমাকে হারাবে, কারোর ক্ষমতা নেই। আর ঘিটা হচ্ছে এইরকম, এতটাই নারিশমেন্ট। তুমি যদি কৃষ্ণকে দেখো, ঘি এর উপরই থাকতেন, উনি ঘি মাখন এর উপরই থাকতেন। তো আমরা এখন কি বলছি, না গরুর দুধে অনেক ফ্যাট আছে, তুমি খেও না, তোমাকে কে খেতে বলছে? এদিকে বাইরে তুমি চলে যাও, আমেরিকায় চলে যাও, আমেরিকার বড় বড় মল যেগুলো আছে, ক্ল্যারিফাইড বাটার বলে 20,000 টাকা কেজি বিক্রি হচ্ছে, দেশি গরু। ওরা খাচ্ছে, ওরা জানে তো যে এদের আমাদের পায়ের তলায় রাখতে হবে। এরা যদি জেনে যায়, ইন্ডিয়া যদি উঠে যায়, মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য পায়ের তলায় ভালো কোয়ালিটির ঘি বাইরে সব এক্সপোর্টও হয়ে একদম। ওরা কেন, ওরা কি খাবে? ইন্ডিয়া কি খাবে? ইন্ডিয়াকে খেতে হবে না, আমরা খাবো। আমাদের যে এমন জিনিস আছে, দুটো জিনিসের কথা বলছি, নিম, হলুদ, দুটোই পেটেন্ট ওরা নিয়ে নিয়েছে, আমরা জানি না। তুমি সাউথ ইন্ডিয়ায় যদি যাও, দেখবে যে ওদের ওখানে খাবারের যে ইয়েগুলো থাকে, জারগুলো থাকে, তার ভিতরে তুলসী পাতা দিয়ে রাখে। তুলসী পাতার যে কি গুণ আছে তুমি যদি জানো, তাহলে তুমি বিস্মিত হয়ে যাবে, আরে এত বড় একটা গাছকে আমরা যত্ন করি না। আমাদের যে হার্বস মানে যে গাছগুলো আছে, প্রত্যেকটা এক একখানা সুপারস্টার, প্রতিটা গাছ এক একখানা সুপারস্টার, তোমাকে সুপারস্টার বানিয়ে দেবে। তবু আমরা সেটার দিকে নজর রাখি, এই বিষয়টা রয়েছে। স্যার, এখান থেকে আমি আসবো, অনেকক্ষণ ধরে আমরা মেডিটেশন নিয়ে আলোচনা করছি, এবং আমার মনে হচ্ছে এই প্রশ্নটা আপনাকে না করলেই নয়। সেটা হচ্ছে স্যার, মেডিটেশন করলে এই যে অনেকে বলে থার্ড আই ওপেন করা সম্ভব, মেডিটেশন করলে কি থার্ড আই ওপেন করা সত্যিই সম্ভব? 200%, এই বিষয় নিয়ে কোনো সন্দেহই নেই। থার্ড আই ওপেন করা 200% সম্ভব। এটা কোন বয়স থেকে কোন বয়সের লোকরা এটা তাড়াতাড়ি বা মানুষ এটা করলে হেল্প পাবে? ছোট বয়সে সবচেয়ে বেশি তাড়াতাড়ি হয়, কিন্তু যে কোনো বয়সে থার্ড আই ওপেন হয়। তো থার্ড আই ওপেন সম্বন্ধে তোমাকে দুটো খুব অদ্ভুত ঘটনা বলি। সেটা হচ্ছে যে থার্ড আই যে কোনো বয়সে তুমি যদি এখনো মনে করো যে আমি থার্ড আই ওপেন করবো, তুমি করতে পারো,
পদ্ধতি আছে, সেগুলো মাধ্যমে তুমি থার্ড আই ওপেন করতে পারো। কিন্তু আমাদের যেটা বক্তব্য, আমার বক্তব্য হচ্ছে বিভূতি, মানে এই যে ধ্যানের মাধ্যমে যেসব বিভূতি, সেসব বিভূতি দেখানোর ইচ্ছাটা বড় ব্যাপার না। সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে যে তোমার এই জীবনের আনন্দ, ধ্যান যখন তোমার জীবনের আনন্দ হবে, তুমি যখন হেক্টিক তোমার অফিস ওয়ার্ক করে এসে ধ্যান করতে বসবে, সেইটা যে মজা, সেই মজা যে একবার নেবে, সে মত ছবেই না, মানে মাতাল লোক বলে না না ও মত পরে যাবে, আমি ধ্যান করি। ধ্যানের যে আনন্দ পেয়েছে, কারণ ধ্যানের আনন্দটা হচ্ছে ইনফিনিটি, ধ্যানের যে আনন্দ ইনফিনিটি। আর মদের 4 ঘন্টা, মদ খাও 4 ঘন্টা, তারপরে আবার সেই গেল, তোমার একদম পাওয়ার আবার জিরো হয়ে গেল, তোমার এনার্জি লেভেল জিরো হয়ে গেল, আবার তুমি। তো সেই জন্য দেখো, আমাদের এত বড় একটা ট্র্যাডিশনাল জিনিস আছে, সেটা অ্যাটলিস্ট দেখো, লোকে জানুক, একবার বসুক, সোহম করুক, নিঃশ্বাসটার দিকে তাকাক। এইটুকু যদি কাউকে আমরা, মানে আমি যদি কাউকে উৎসাহিত করতে পারি, সেটাই আমার জীবনের বড় সার্থকতা। স্যার, এখান থেকে আমি আরেকটা জায়গায় আসবো। আমি দেখতে পেয়েছি আপনি বেশ কিছু আজকে বই নিয়ে এসেছেন আপনার লেখা, একটু যদি বইগুলো সম্পর্কে আমাদের দর্শক। হ্যাঁ অবশ্যই, আমি এখন তোমাদের 4টে বই দেখাচ্ছি, 4টে বই আছে। এইটা দেখো, আমি এটা একটু বলছি দেখানোর জন্য, এটা ইংরেজিতে, আছে। এটা মেডিটেশনের উপর বই, পুনশ্চ পাবলিকেশন থেকে বেরিয়েছে। 175 টাকা এই বইটার দাম। এই বইটাতে 32টা পদ্ধতি আছে, এবং আমার প্রচুর বিদেশি যারা আমার শিষ্য আছেন, তারা এই বইটাকে কালেক্ট করেছে। রিসেন্টলি আমি একটা সেমিনার করেছিলাম, তাতে এই বইটাতে ওরা খুব অ্যাপ্রিসিয়েট করেছে। এবং আমি এই বইটা বেশিরভাগই বিজ্ঞান ভৈরব তন্ত্রের উপরে, যে তন্ত্রের যে সূত্রগুলো আছে সেইগুলো ডেসক্রাইব করেছি, এর সঙ্গে ডেসক্রাইব করেছি আমাদের নিজস্ব মিশনের আমাদের কিছু পদ্ধতি এর ভিতরে ডিসক্রাইব করেছি। এটা হচ্ছে ইংরেজি, এটাও পুনশ্চ পাবলিকেশন থেকে বেরিয়েছে, সম্পূর্ণ ধ্যান। এটাই আমার ফার্স্ট বই, এটা বুক ফেয়ারে বেরিয়েছিল, তো এটা বেস্ট সেলার হয়েছিল সেই সময়। তো এই বইটা আমি চাই যে প্রত্যেকে যদি এই বইটাতে একটু ফলো করেন, একদম সংক্ষিপ্তভাবে চুম্বকীয় পদ্ধতিতে, একদম যেটুকু জানার দরকার ঠিক সেইটুকুর মাধ্যমে আপনি ধ্যান করতে পারবেন। ধ্যানটা কোনো বড় বিজ্ঞানও না, কিছুই না, সহজ সরল ব্যাপার, প্রতিটা বিষয়ে ধ্যান করা যায়। মনে করুন আপনি একটা সামান্য একটা জিনিসের দিকে তাকিয়ে, শিবের দিকে আমি তাকিয়েছি, তৃতীয় নারায়ণের দিকে তাকিয়েছি, এতেই ধ্যান হয়ে যাবে। এতেই যদি আমরা কনসেন্ট্রেশনটা ঠিক মতন করে করতে পারি, এতেই ধ্যান হয়। পদ্ধতিতে এর মধ্যে সমস্ত কিছু, এই যে গেজিং মানে তাকানো, এটাই একটা ধ্যান, এটা একটা বড় ধ্যান। মনে করো তুমি শিবলিঙ্গের দিকে তাকিয়ে থাকো, তাহলে কিন্তু তুমি দেখবে যে তোমার মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি আসছে। এত ইজি ব্যাপার না যে শিবলিঙ্গ জনি আর এরকম না, এর ভিতরে অনেক বড় তথ্য লুকানো আছে। তুমি যদি না দেখতে পারো, সেটা তোমার দোষ। তার মানে এ না যে এর ভিতরে সবকিছু কামকলা সবকিছু এর ভিতরে লুকানো। এটার জন্য জ্ঞানচক্ষুর, ইয়েস। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমাদের ট্র্যাডিশনের প্রতি একটু শ্রদ্ধাশীলতা, একদম ট্র্যাডিশনকে মাইনা সব বিয়েতে। এটা অবশ্য কারণ আছে, কারণ আমাদের যারা সাধু সন্ন্যাসী আছে, তারা ইংরেজিতে কথা বলতে পারে না। তারা যে লাইফস্টাইলটা লিড করে, সেই লাইফস্টাইলটা একটু কিরকম, যেন গায়ে ভস্ম মেখে দিচ্ছে। তুমি যখন স্যুট প্যান্ট পরে যখন গিয়ে দাঁড়াবে, এবং তুমি যখন দেখাবে ধ্যানের যে মাহাত্ম্য, তো আমি যেরকম দেখাই, আমি স্যুট প্যান্ট পরে গিয়েই দেখাই যে দেখুন ধ্যান করে দেখুন। তো তখন তারা বিস্মিত হয়ে যায় যে আরে এইগুলো আমাদের হাজার বছর ধরে করা আছে। কিন্তু যে করছেন সেটা অ্যাপ্লিকেশনটা সে সঠিকভাবে আপনাদের কাছে নিয়ে আসতে পারছেন না। গায়ে হয়তো পুরো একদম ছাই মেখে আছেন, আপনার কাছে 5 টাকা চাইছেন। আরে ওর জন্য তুই 5 টাকা চাইছিস, 50,000 টাকা 50 কোটি টাকা দিলেও তুই ওই জিনিস কাউকে দিতে পারবি না। এরকম আছে। একটা রুদ্রাক্ষ দেবে, 5 কোটি টাকা দিয়ে ওরকম রুদ্রাক্ষ পাবে না, কারণ মন্তব্য তো করে দেবে। মন্তব্য তো হচ্ছে আলাদা জিনিস। একটা রুদ্রাক্ষর উপর তুমি যখন জপ করবে সঠিক নিয়মে, তখন ওটা একদম পুরোপুরি মানুষ হয়ে যাবে, ভৈরব হয়ে যাবে, ভৈরবের মতন অ্যাক্ট করবে। সেটা তোমার সমস্ত কিছু বাধা বিঘ্নকে আটকে দেবে। কোনো রকম কেউ তোমার দিকে তাকাতে দেবে না। যদি কেউ তাকায়, চোখ গেলে দেবে। তোমার নিজের লোকে যদি তোমার ক্ষতি করতে চায়, চোখ গেলে দেবে, দাঁড় করিয়ে দেবে। তুমি যে এরকম রুদ্রাক্ষ আছে, আমাদের কাছে আছে, সেটা যদি সঠিকভাবে কেউ পরিধান করে, কেউ আটকানোর ক্ষমতা নেই, দুনিয়ার কাউরি আটকানোর ক্ষমতা নেই। এবার কোনো সন্ন্যাসী সে তোমাকে 5 টাকায় দিয়ে দিল ওই রুদ্রাক্ষ, তাহলে তুমি তার ভ্যালু 5 টাকা, আবার 5 টাকা দিয়ে নিয়ে নেবো। নো, সেই রুদ্রাক্ষের দাম সেরকমই হবে যাতে তুমি ভ্যালু বুঝতে পারো। সেই রুদ্রাক্ষ তোমাকে, কেউ তোমার দিকে যদি তাকায়, তোমার যদি ক্ষতি করে, আগে তার ক্ষতি করে দেবে। তোমার উপরে একটা বর্ম, একটা চাদর বিছিয়ে রাখবে এনার্জি লেভেলের। তুমি যখনই সেই রুদ্রাক্ষকে নিয়ে জব করবে, তোমার এনার্জি লেভেল 3 গুণ হাই হয়ে যাবে। এটা বড় ব্যাপার। তো এটা আমার দ্বিতীয় বই, আর এইটা আমার তৃতীয় বই। এটা প্রথম বেরিয়েছিল, এটা প্রায় অনেকদিন বেরিয়েছিল, এখন আর পাওয়া যায় না। আর এইটা হচ্ছে প্রোগ্রেসিভ পাবলিকেশন থেকে বেরিয়েছিল এই বইটা।
তো এইটার দাম 50 টাকা। তো এই ধ্যানের ঐশ্বরিক ক্ষমতা, ধ্যানের ঐশ্বরিক ক্ষমতা, অদ্ভুত অদ্ভুত এই বইগুলো খুব চটিতে। একটা যদি স্টুডেন্টকে যদি এটা বইটা কিনে দিয়ে যায় 50 টাকা, এখন কোনো কিছুই দাম নেই, কিন্তু সে যে জ্ঞান পাবে সে জ্ঞান কিন্তু অমৃত সমান, এটা কিন্তু বলতেই হবে। স্যার এই বইগুলো পাবে কোথায়? যে কোনো বইয়ের দোকানে, যে কোনো বইয়ের দোকানে। কারণ পুনশ্চ বলে যে সংস্থাটা আছে বা পুনশ্চ পাবলিকেশন আছে, বিরাট পাবলিকেশন, ও প্রায় 75 বছরের পাবলিকেশন। এদের বাইরেও বিদেশেও এদের পাবলিকেশন থেকে যায়। শুধু বলতে হবে ধ্যানের ঐশ্বরিক ক্ষমতা বা ধ্যান শিবেন্দু ঘোষ পুনশ্চ পাবলিকেশন, 3টে ওয়ার্ড, ধ্যান শিবেন্দু ঘোষ পুনশ্চ পাবলিকেশন, এইটুকু বললে যে কোনো বইয়ের দোকান এনে দিয়ে দেবে। ওকে স্যার, এই তো গেল আজকে মেডিটেশনের উপরে। একদিনে এটা একটা অথৈ সাগর, একদিনে কমপ্লিট করা সম্ভব নয়। আমি দুটো জিনিস আরো যোগ করবো, কারণ মেডিটেশন যদি বুঝতে হয়, ভগবান শিবকে না বুঝলে মেডিটেশন বোঝা যাবে না, কারণ উনারই এটা মেডিটেশন। যদি প্রথম কেউ আদি গুরু হয় ভগবান শিব, তো সেই জায়গাটা আমি বলবো। আর দ্বিতীয় জিনিস আমি যেটা বলতে চাই, যেটা খুব দরকারি, সেটা হচ্ছে যে মেডিটেশনটা প্রত্যেকের জীবনে ইমপ্লিমেন্টেশন করতে হবে। কিভাবে করবেন সে আপনার ব্যাপার, কিভাবে করবেন। আপনি ঘুমের সময় করতে পারেন মেডিটেশন ইমপ্লিমেন্টেশন, ঘুমের সময় করতে পারেন, আপনি অন্য সময় করতে পারেন, আপনি রাস্তায় যাচ্ছেন সে সময় করতে পারেন, আপনি বাসে করে যাচ্ছেন সে সময় করতে পারেন, কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে হবে। স্টার্টিং ফ্রম 2 মিনিটস, 2 মিনিট করে প্রথমে শুরু করুন, তারপরে আপনাকেই টেনে নিয়ে যাবে, আপনাকেই টেনে নিয়ে যাবে। আর এই বিষয়ে যে রকম হেল্প লাগবে সব আমি করব, এইটা আমার দায়বদ্ধতা আছে, সমাজের কাছে এটা দায়বদ্ধতা আছে। আমার একটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনাদের যা কোয়ারি, যা ধরনের কোয়ারি আছে সব আমাকে দেবেন, আমি তার অ্যান্সার দেবো। আমিও ভিডিও ট্যাগলাইনে বা ডেসক্রিপশন বক্সে স্যারের নাম্বারটা শেয়ার করে দেবো। আমি একটা বলেও দিই নম্বরটা, যারা আছে 8240800211। স্টুডেন্টদের ক্ষেত্রে খুব দরকারি। স্টুডেন্টরা অবশ্যই, আমার মনে হয় যে স্টুডেন্ট সমাজ যদি ঠিকঠাক থাকে তাহলে দুনিয়ায় কেউ ভারতবর্ষকে হারাতে পারবে না। স্টুডেন্টকে দরকারি। আর যে কোনো ব্যক্তির কাছে ধ্যানটা অতি অবশ্যই দরকারি, বিশেষ করে বয়স্ক লোকেদের কাছে। কারণ জীবন সম্বন্ধে মনে করুন একটা 80 বছর বয়সের লোক, সেও দেখছি এখনো টাকার পিছনে ছুটছে। তার মানে কি, তার জীবনটা কতটা দুর্বিষহ, সে জীবনের মানেটা কিছুই বুঝতে পারেনি যখনও সে 80 বছর বয়সে টাকার পিছনে ছুটছে। একটা প্রত্যেকের নির্দিষ্ট স্টেজ আছে, যে স্টেজের পর কখনই উচিত না কোনো পার্থিব দিকে থাকা, আস্তে আস্তে চেঞ্জ করা উচিত। তো সেই জায়গাটা আমার বক্তব্য হচ্ছে যে একটা নির্দিষ্ট স্টেজ 60-70, তারপর ছেড়ে দিন। দুনিয়া অনেক কিছু দেখে নিয়েছে, এবার যাতে পরবর্তী জীবন মানে এই দুনিয়া ছেড়ে যাওয়ার পর দুনিয়া শান্তিতে থাকতে পারে, তার জন্য মেডিটেশন শুরু করুন। একটাই পদ্ধতি আছে মেডিটেশন, সেটাই শুরু করুন। স্যার অসাধারণ লাগছে, আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম মেডিটেশন সম্পর্কে। এত ডিটেলে আমি কোনোদিন মেডিটেশন সম্পর্কে কারোর থেকে আমি শুনিনি এর আগে, এবং আমিও সেরকম কারুকে পাইনি এতদিন যে কারোর থেকে মেডিটেশনের ব্যাপারে এতটা ডিপলি জানতে পারবো। তো আমাদের দর্শক বন্ধুরা এটা খুব হেল্প পাবেন আজকে এটা শুনে। স্যার এটা তো গেল মেডিটেশন। এইবার আমি যেটা মূলত আজকে আমার খুব মানে আউট অফ কিউরিওসিটি থেকে আমি বলছি, আমি জানি না আজকে এপিসোডটা খুব বড় হয়ে যাবে, হয়তো আমাকে দুটো পার্টে করতে হবে, দুটো এপিসোডে করতে হবে, কোনো অসুবিধা নেই, কারণ আপনিও রেগুলার আমাকে সময় দিতে পারবেন। আপনার মহামূল্যবান সময় আপনি আজকে দিয়েছেন, সেখান থেকে কিছুটা সময় আমাকে দিয়েছেন, এর জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাকে। কিন্তু স্যার আমি আজ লোকটাও সামলাতে পারছি না, আমি আরেকটু সময় আপনার থেকে নিয়ে নেবো, তাতে এপিসোডটা হয়তো একটু বড় হবে। তো মূলত আমি একটু ভৌতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কাজকর্ম করি, এবং আপনি যেহেতু এইরকম একটা প্রশাসনিক পদে আছেন, তো বিভিন্ন সময় আপনাদেরকে সুইসাইড পয়েন্টে যেতে হয় বা বডি শনাক্ত করতে, এগুলো করতে হয়। তো এইগুলো যারা করেন আমি অনেকের মুখে শুনেছি যে তাদের প্রচুর এক্সপিরিয়েন্স হয়। তো স্যার আপনার থেকে আমি কিছু এক্সপিরিয়েন্স আজকে একটু জেনে নিতে চাই।